মুহূর্তে জামালপুরে ব্রহ্মপুত্র নদের পাড়ে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি যাচ্ছে তার কাছে। জাহাঙ্গীর, জামালপুরের নদ নদীর যে বালু উত্তোলন অবৈধভাবে, সেই বালু উত্তোলন কিন্তু বালু উত্তোলনের মহা উৎসব কিন্তু জামালপুরে শুরু হয়েছে। জামালপুরে আপনারা জানেন যে জামালপুরে ৩টি নদী এখন মানে দৃশ্যমান, সেটা হলো যে ব্রহ্মপুত্র, যমুনা এবং ঝিনাই নদী। তো এই সব নদী থেকে কিন্তু অবৈধভাবে যে বালু উত্তোলনের মহা উৎসব চলছে, তার একটি চিত্র যদি আপনাকে আমি দেখাই। আমি এই মুহূর্তে আছি জামালপুর শহরের সোনকান্দা এলাকায় ব্রহ্মপুত্র নদীর পাড়ে। যে আমি এখন যদি দেখে যে বালু উত্তোলনের যে মহা উৎসব ড্রেজার মেশিন দিয়ে তোলা হচ্ছে, সেটা যদি আপনাদের একটু দেখা, যে এই একই চিত্র কিন্তু জামালপুর জেলার ঠিক 6টি উপজেলায় কিন্তু এই একইভাবে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে নদীর যে গতিপথ, প্রত্যেকটা নদীর কিন্তু গতিপথ পরিবর্তন হয়ে কিন্তু এই নদীর পাড়ে যে জমি, ফসলি জমি, তারপরে আপনার বড় বড় স্থাপনা, ব্রিজ, কালভার্ট কিন্তু বছরের পর বছর কিন্তু নদীতে বিলীন হয়ে যাচ্ছে। তো জেলা প্রশাসনের সাথে কথা বলে যেটা জেনেছি যে জামালপুরে 2টি ইজারা ঘাট ইজারা দেওয়া হলেও কিন্তু ব্রহ্মপুত্র নদীর জামালপুর শহর থেকে নরুন্দিয়া এলাকা পর্যন্ত কিন্তু 50 থেকে 60টি এলাকায় কিন্তু এইভাবেই ড্রেজার মেশিন বসিয়ে যেমন বালু উত্তোলন করা হচ্ছে। এটা কিন্তু জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ এবং সরিষাবাড়ি, মাদারগঞ্জ প্রত্যেকটা উপজেলাতেই কিন্তু সবগুলি নদীর চিত্র একই অবস্থা। তো আমরা নদী সংরক্ষণ কমিটির যে যারা নেতৃবৃন্দ আছেন, তারা কিন্তু বছরের পর বছর এই নদী রক্ষার কারণে কিন্তু এই অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে তারা মানববন্ধন এবং বিভিন্ন কর্মসূচি পালন করে আসেন, কিন্তু প্রশাসন থেকে কিন্তু জোরালো তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে একটি কথা বলে রাখি যে রাজনৈতিক দলগুলো কিন্তু এই বালু উত্তোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং বিগত শেখ হাসিনা সরকারের সময় কিন্তু এই অবৈধ বালু উত্তোলন শুরু হলো। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টাই কিন্তু শুধুমাত্র রাজনৈতিক দলের নেতাদের পরিবর্তন হয়েছে, কিন্তু যারা বালু উত্তোলন করছেন তারা কিন্তু আবার নতুন করে তারা এই বালু উত্তোলনের কাজে সম্পৃক্ত হচ্ছেন, নতুন নতুন রাজনৈতিক দলের নেতারা। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি আমাকে বলা হয়েছে যে তারা যখনই অবৈধ বালু উত্তোলনের খবর পাচ্ছেন বা মেসেজ পাচ্ছেন, তারা কিন্তু সাথে সাথে অভিযান চালিয়ে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করছেন, এমনটাই তারা জানিয়েছেন। তো এই ছিল জামালপুর থেকে নদ নদীর যে অবৈধ বালু উত্তোলন, সেটার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জামালপুরে। এ বিষয়ে আরও খবর জানবো আমরা। আলোচনা করতে এই মুহূর্তে ময়মনসিংহ নগরের কাচারিঘাটে আছেন সহকর্মী ওবায়দুল হক। তার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন। সরাসরি যাচ্ছি সেখানে। নদ নদীগুলোকে ক্ষতবিক্ষত করে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে ময়মনসিংহ বিভাগে, আর সেগুলো চলছে দিনের আলোতে। এ বিষয়ে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হচ্ছেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন। শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সরাসরি আপনাকে প্রশ্নে চলে যেতে চাই। আপনি নিশ্চয়ই রিপোর্টটি দেখেছেন এবং প্রশাসন নিয়মিত অভিযান চালাচ্ছে, পাশাপাশি আপনারাও এই নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন। তাহলে আসলে এটার দায়টা আসলে কার? ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহের উপর দিয়ে বয়ে যাওয়া যে ব্রহ্মপুত্র নদী, এই নদীতে আশেপাশের প্রায় 2 কোটি জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত। আমরা এটাকে হত্যা করেছি এবং একই সাথে আমাদের প্রযুক্তির যে উৎকর্ষ সাধন হয়েছে এবং সেটার মধ্যে সস্তা অনেক কিছু হয়েছে। এই সংস্থার সবচেয়ে কুফলটা ভোগ করছে এই ব্রহ্মপুত্রবাসী। এবং এখানে দেখবেন, আপনার রিপোর্টে যা দেখেছে যে অবৈধভাবে দেশীয় পদ্ধতির যে ড্রেজার যন্ত্র করেছে, এবং এটি দিয়ে অপরিকল্পিতভাবে, যেখানে মানে বৈজ্ঞানিকতার কোনো কিছুই নাই, বালু তোলা শুরু করছে। এটার কারণ যে এই বালু এখন মূল্যবান হয়েছে এবং বালু বিক্রি করতে হবে, এবং সেটার মধ্যে একটা করে প্রত্যেক এলাকাতে একটা করে সিন্ডিকেট আছে, এবং তারা এই সিন্ডিকেট করে নদীর থেকে, ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন করছে। এবং বালু উত্তোলন করার মধ্যে যে পরিবেশের যে ক্ষতিগুলো হচ্ছে, নদীর যে ক্ষতিগুলো হচ্ছে, নদীকে যেভাবে হত্যা করা হচ্ছে, সেটা তার মোটে মাত্র আমলে নিচ্ছে না। আপনি রিপোর্টে যে দেখলাম যে এইখান থেকে শুরু করে যে ব্রহ্মপুত্র নদের যে বিস্তৃতির মধ্যে 3টি জেলা একদম সরাসরি উপর দিয়ে গেছে, শেরপুর, জামালপুর
জামালপুর এবং ময়মনসিংহ। এবং এইখানে আপনি যথার্থই আপনার রিপোর্টে এনেছেন যে যত্রতত্র এটা ড্রেজার বসিয়েছে এবং ড্রেজার বসিয়ে দিন রাত 24 ঘন্টা তারা এই বালুর ব্যবসাটা করছে। কিন্তু আমরা বলি যে বালুর ব্যবসা করবেন, এটা তো একটা নিয়ম নীতি আছে এবং প্রত্যেক জেলা প্রশাসন যন্ত্র একটা আলাদা ডেস্ক আছে এবং ওই ডেস্ক এটা দেখভাল করে। বালু উত্তোলন করতে হলে সেখান থেকে তারা ইজারা দেয় এবং ইজারা দেওয়ার মধ্যে বালু মহাল ঘোষণা করে এবং সেই বালু মহাল থেকে গভর্নমেন্টের যে রেভিনিউ সেটা তারা ওই পরিমাপ করে সেটা নেয়। আশ্চর্যের বিষয় হলো এইখান থেকে যে বালু উত্তোলন করছে সেখানে রেভিনিউ তো নাই, পক্ষান্তরে ব্রহ্মপুত্র নদটাকে এবড়ো থেবড়ো করে আশেপাশের জনগণকে এই যে প্রাকৃতিকভাবে যেটার যে অবদান নেওয়ার জন্য সেখান থেকে তারা বঞ্চিত করছে। তাহলে এটার আসলে দায়টা কার, আমি যেটি বলছিলাম? এই দায় যদি বলতে চান আমাদের সকলের। কীরকম সকলের? যে আমাদের সকলের জন্যই তো প্রশাসন যন্ত্র এখানে বসানো আছে এবং তারা এটা দেখভাল করবে। দেখভালের মধ্যে যখন দেখলাম প্রশাসন যন্ত্র থেকে বলা হচ্ছে যে আমরা ড্রেজার জব্দ করেছি, আমরা এটাকে ধ্বংস করেছি, আমরা জরিমানা আদায় করেছি। আরে ভাই, এটার জন্য জরিমানা আদায় করবে, এটা তো নিয়মিত বিষয়। কি করে ওই ড্রেজার এখানে বসে আমাদের সকলের নাকের ডগার উপর দিয়ে? এবং এই বসার পরিপ্রেক্ষিতে যারা এই দেখভালের দায়িত্ব ছিলেন, একদম চেইন অফ দায়িত্ব, একটা গ্রাসরুট লেভেল থেকে নিয়ে টপ পর্যন্ত যারা এটার সাথে যুক্ত আছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে, জব দিয়ে আওতায় আনতে হবে এবং এটা বলতে হবে। যেমন আপনাদের ফুটেজের মধ্যে আছে কোথায় ড্রেজার বালু উত্তোলন করা হচ্ছে এবং ওই সময় কোন কর্মকর্তা ওই স্টেশনে ছিলেন এবং তার দেখভালের অভাবে এই কাজগুলো হচ্ছে। জরিমানা করার তো আমার দরকার নাই। জরিমানা কখন করবেন? যখন শেষেরটা আপনারা আগে করতেছেন। দরকার কি? ওইখানে কেমনে করে কিভাবে এই ড্রেজার যন্ত্র বসানো হলো এবং এই বালুটা উত্তোলন করা হলো এবং সেখানে কে ছিল তিনি এই জব দিতে আওতায় আসবেন এবং দৃষ্টান্তমূলক একটি ব্যবস্থা যদি আমরা এরকম করতে পারি, শাস্তির বিধানটা যদি আমরা এরকম করতে পারি যে এরকম করলে পরে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে হলে, প্রকৃতিকে ধ্বংস করতে হলে এবং প্রকৃতিকে গলা টিপে হত্যা করার জন্য আমাদের প্রশাসন যন্ত্রে যারা রন্ধে রন্ধে মানে বসে আছেন যুগের পর যুগ, তাদেরকে উৎখাত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় যদি আমরা আনতে পারি তাহলে পরে অন্তত পক্ষে আমরা এই দায় থেকে অন্তত কিছুটা হলেও মুক্তি পাবো। আসলে আমরা দেখতে পাচ্ছি যে দিনের আলোতে এগুলো চলছে। আমরা আগে দেখতাম যে ক্ষমতার দাপট ছিল, এখন তো আসলে রাজনৈতিক কোনো শক্তি নেই। তাহলে কেন এইভাবে চলছে? আসলে কাদের গাফিলতি মনে করেন? দেখুন, এই কথাটা তো যথার্থই বলেছেন যে 2024 সনে এসে আমরা একটা রাষ্ট্রীয় একটা জাতীয় একটা ব্যাপক পরিবর্তনের মধ্যে পড়েছি এবং সেই ব্যাপক পরিবর্তনের মধ্যে প্রথমেই যে কথা সবার সামনে আসছিল সেটি হলো দুর্নীতি। এই যে দুর্নীতিগ্রস্তর মধ্যে অনেক মানুষ নানান রকমভাবে অর্থের পাহাড় গড়েছে, এগুলো নানান রকমভাবে বিনিয়োগের মধ্যে আসতেছে আমরা দেখতে পাচ্ছি। তো এটার মধ্যে যে বিষয়টি ছিল আপনি যে বলেছেন, আগে তো একটা সিন্ডিকেটের দোহাই দেওয়া হইতো, আগে বলতো রাজনৈতিক নেতা আছে, এখানে এমপি আছে, মন্ত্রী আছে, নানান রকমের বিষয় বলা হতো। প্রশাসন যন্ত্র বলতো আমরা তো অসহায়, আমরা তো কাজ করতে পারছি না, এরকম বলা হতো। এখন তো সেটি নেই। এখন তো মানুষ কথা বলতে পারছে, আপনিও তাহলে কাজ করতে পারছেন। তো কোথায় কাজ করতে পারছেন আপনি? এই কোথায় কাজ করার পরে এই কাজটা হচ্ছে, তাহলে এখনই সময় আমাদের শিকারি বেলের যেন মোষে চিহ্ন থাকে, ঠিক এরকম করে জিনিসটা বোঝাতে হবে যে আমরা এখন সঠিকভাবে কাজ করি, যে কাজটা হচ্ছে না। তার মানে বোঝা গেল এই যে কিছুক্ষণ আগে যেরকম আলোচনার মধ্যে আমরা বলছিলাম যে ট্রেনের লাইনও ঠিক আছে, রেলগাড়িও ঠিক আছে, শুধুমাত্র চালক পরিবর্তন হয়েছে। আমি সেখানে মজা করে বলছিলাম চালকটা পরিবর্তন হয়েছে, আগে ছিল দক্ষ চালক, এখন হয়েছে অদক্ষ চালক। তারপর আমরা যাচ্ছি না, এখনই এই সময় এটাকে বন্ধ করতে হবে। এজন্য সকলের আন্তরিক হতে হবে বলে আসলে আপনি বলছেন। তো এই ছিল আসলে ব্রহ্মপুত্র নদ সহ বিভিন্ন বিভাগের বিভিন্ন নদ নদীর যে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব, এ নিয়ে আলোচনার সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে।